নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, হ্যাঁ, বাংলার ভোট নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, বাংলার ভোটে জালিয়াতির প্রশ্ন উঠছে। আজকে এটা নিয়ে আমাদের মতামতের আলোচনা, এবং তারপরে বলবো বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন আমাদের সদস্যপদ নিন। আমাদের আজকেও কিন্তু জিরো আওয়ার আছে। জিরো আওয়ারে দলবদলু সেই 20 জনদের নিয়ে আলোচনা, যারা এখন না ঘাড়কা না ঘাটকা। এবং আলোচনায় আজকে থাকবেন সাংবাদিক আশিস চট্টোপাধ্যায়। আপনারা আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, হ্যাঁ, বাংলার ভোট নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, জালিয়াতির প্রশ্ন উঠছে। এখন ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হচ্ছে যে প্রশ্নগুলো উঠছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এখন সেগুলো তার একটা ভিত্তি পাচ্ছে। মানে তখন প্রশ্নগুলো উঠছিল, এখন বোঝা যাচ্ছে যে সেগুলো জেনুইন ছিল, এবং সেটা এখন পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। নির্বাচনকে বিরাট মাত্রায় প্রভাবিত করার জন্যই এসআইআর করা হয়েছিল। এসআইআর না হলে নির্বাচনের ফলাফল আর যাই হোক এরকম হতো না। হ্যাঁ, আমি বাংলার 26-এর নির্বাচনের কথাই বলছি। এবার সেক্ষেত্রেও কি দল ভাঙিয়ে সরকার তৈরির সুযোগ থাকতো না, বা এটাও কি বলা যায় যে দল ভাঙিয়ে সরকার তৈরি হতো না? হ্যাঁ, সেটা একেবারেই পরিষ্কার যে দল ভাঙানোর যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র, তা আজকের নয়। যে সমস্ত মাথারা আজ ভালো তৃণমূল সেজে বসে আছেন, তাদের মধ্যে যারা জিতেছেন বা যারা হেরেছেন, তারা জিতলেও শিবির বদল করতেন। উপযুক্ত পারিশ্রমিক আর উপঢৌকন নাকি তৈরি ছিল, কিন্তু সেটা একটা অ্যাজাম্পশন, একটা ধারণা। যেটার প্রমাণ আছে সেটা হলো ওই এসআইআর না হলে ফলাফল সেরকম হতো না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের যে মামলা চলছে, সেই মামলার যে অবজারভেশনগুলো, সেখান থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে। হিসেবটা বোঝাই। 91 লক্ষ নাম ইলেকটোরাল রোল থেকে বাদ গিয়েছিল, যার মধ্যে 63 লক্ষ ছিল এএসডিডি, মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট। এর মধ্যে ওই অ্যাবসেন্ট বা শিফটেড নিয়ে এখনো বহু প্রশ্ন আছে, তাদের মধ্যে থেকেও আপিল হচ্ছে। কিন্তু তা ধরে নিলেও 27-28 লক্ষ নামকে নট এলিজেবল, মানে ভোটের জন্য তারা সবকটা শর্ত পালন করতে পারেনি, তাই তাদের নাম বাদ পড়েছে, এরকম বলা হয়েছিল। আমরা জানি যে শেষ মুহূর্তে এক সফটওয়্যার ড্রিভেন ঝাড়াই বাছাই, যার সরকারি নাম ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। কিরম লজিক্যাল ডিসক্রিপেন্সি? আপনার বাবার নাম চট্টোপাধ্যায়, আপনার নাম চ্যাটার্জি, ব্যাস, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বাদ। আপনার বাবার নামের আগে শেখ আছে, আপনার নামের আগে মোহাম্মদ আছে, আপনি বাদ। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং তাতে বিরাট সংখ্যক লোকজনের নাম বাদ যায়, আর সেই বাদ যাওয়া মানুষের মধ্যে সিংহভাগ ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। হ্যাঁ, সেইভাবেই সেই সফটওয়্যারকে সাজানো হয়েছিল, এখন বোঝা যাচ্ছে সেটা। কিন্তু আপিলের সময় দেখা যাচ্ছে কেবল 27 লক্ষ নয়, আরো বেশ কিছু আবেদন জমা পড়েছে। এটা হতেই পারে যে যারা ডেড এবং যারা অ্যাবসেন্ট এবং নট ফাউন্ড, এরকম একটা ব্যাপার ছিল, তারা হয়তো তাদের আপিলগুলো করেছেন, এটা হতে পারে। আবার এই যে তার সংখ্যা এসে দাঁড়িয়েছে 38, 23 থেকে 38, এই যে 15 লক্ষ আরো বাড়লো। আর মুশকিল হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছ থেকে এখনো জানাই যায়নি যে এই 38 লক্ষ আবেদন বা আপিলের কতজন নিজেদের নাম তালিকাতে ঢোকানোর জন্য আপিল করেছেন। আবার এটাও জানা যায়নি যে এই আবেদনের মধ্যে অন্যের নাম বাতিল করার জন্য কতগুলো আবেদন জমা পড়েছে। অর্থাৎ সেই 38 লক্ষ যেটা, সেটা কি 38 লক্ষই? একটা তো খুব পরিষ্কার যে 27 লক্ষ তো তারা তো করেছেন, 23 লক্ষ তো তারা তো নিজেদের নামের জন্যই করবেন। কিন্তু এই 38 লক্ষের বাকিটা তারা কি নিজেদের নাম যোগ করার জন্য করছেন, নাকি তারা অন্যের নাম যা আছে সেগুলোকে বাতিল করার জন্য আবেদন করছেন? এখনো পর্যন্ত জানা যায়নি। 38 লক্ষ আপিল একটা সংখ্যা, কিন্তু ভোটার তালিকাতে নাম ঢোকানোর জন্য কতজন আবেদন করেছেন আমাদের অসম্ভব কর্মদক্ষ নির্বাচন কমিশন আজও সেই তালিকা দিতে পারেননি, জানাতেই পাচ্ছেন। এবং আমরা জানি যে নির্বাচনের আগে মহামান্য আদালত এমন
কথাও বলেননি যে বেশ তো ওই 27 লক্ষ আবেদনকারীর আবেদন বিচারের পরেই নির্বাচন হবে। মজার কথা হলো সেই দাবি রাজনৈতিক দলগুলোও করলো না। তৃণমূল ভাবছিল আমরা তো জিতেই যাব, কংগ্রেস ভেবেছিল আমরা তো খান 20-25-30 আসন জিতে ডিসিসিভ ফোর্স হবো, সিপিএম বা বামেরাও একই কথাই ভেবেছিলেন আমরা জিতে সবটার নিয়ন্ত্রণ হাতে নেব, কিন্তু তা তো হয়নি। আর খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই 27 লক্ষ মানুষ ভোট দিলে আর যাই হোক আজকের ফলাফল বাংলার মানুষ দেখতো না। কেন বলছি? এই 27 লক্ষ মানুষের আবেদন তো খারিজও হতে পারে, বেশিরভাগ মানুষের হয়তো অভিযোগ, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখা যাচ্ছে সত্যি করেই হয়তো তাদের ডিসক্রিপেন্সি আছে এবং তারা বৈধ ভোটার হতেই পারতেন, নিশ্চয়ই খারিজ হতে পারত। কিন্তু এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে হাতে আসছে, কোর্টের কাছে যা রাখা হলো, তা বলছে যে 82,782টা আবেদনের শুনানি শেষ হয়েছে। এত দিনে এই যে 3-4 মাস চলে গেল, এতগুলো ট্রাইব্যুনাল 19টা, তারা বসে 82,782টা আবেদনের শুনানি শেষ, মানে তারা বলেছেন আপনারা ঠিক আছে আপনাদের কাগজ জমা দিন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এতদিনে তার মধ্যে থেকে 75,443টা আবেদনকে মঞ্জুর করা হয়েছে। মানে এরা সেই 75,443 জন ভোটার যারা ভোট দিতে পারেননি কিন্তু তারা বৈধ ভোটার ছিল। এবার অঙ্কটা মন দিয়ে শুনুন, 82,782টা আবেদন মানে মোট আবেদনের মানে 38 লক্ষের 2.17% মীমাংসা করা গেছে। 38 লক্ষ আবেদন হয়েছে, মীমাংসা কতজনের হলো? 82,782 জনের। মানে আবেদনের 98%, 98% শুনানি হলো না। আর যতগুলো আবেদনের ফাইনাল মীমাংসা করা গেছে তার 91.13% মানুষকে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 100 জন যদি আপিল করে থাকেন তার মধ্যে 91 জন বা তার বেশি বৈধ ভোটার। আমি বলছি না যে অঙ্কের হিসেবে একেবারে সঠিক প্রজেকশন করা যায়, কিন্তু এই 91%কে যদি একটা মান হিসেবে ধরা হয় তাহলে 38 লক্ষ আবেদনকারীর মধ্যে কম বেশি 35 লক্ষ আবেদনকারীকে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দিতে হবে, এই ট্রাইব্যুনাল দেবে। আর বাদ পড়া মানুষের প্রায় 70% সংখ্যালঘু, তারা ভোটাধিকার পেয়ে গেলে তারা কি চুপ করে বসে থাকতো? এই সাধারণ প্রশ্ন তো উঠবেই। হ্যাঁ, গোটা হিসেবটা বদলে যেত। সেই জালিয়াতি গতকাল সুপ্রিম কোর্টের প্রসিডিংস দেখলে অনুমান করা খুব কষ্টকর কিছু নয়। আমরা তো সেই সময় প্রশ্ন তুলেছিলাম বাংলা বাজার থেকে যে সাধারণভাবে এসডিডি তালিকা তৈরি করে 63 লক্ষ নাম বাদ দেওয়ার পরে হঠাৎ করে নির্বাচন কমিশন ওই ম্যাপিং, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি করে যে অতিরিক্ত 27 লক্ষ নাম বাদ দেওয়া হলো, তালিকা থেকে বাদ দেওয়া হলো, সেটা কেন হয়েছিল? আর মজার কথা, সেই এসডিডি মানে যিনি চলে গেছেন, মারা গেছেন, পাওয়া যায়নি এরকম ভোটারদের তালিকাতে রাজ্যের ডেমোগ্রাফি মেনেই সংখ্যালঘুদের অনুপাত কম বেশি 30-31% ছিল। অর্থাৎ 100 জন, যখন 100 জনের মধ্যে এটা বাছা হচ্ছে যে কতজন নেই, কতজন মারা গেছে, কতজন চলে গেছে, কম বেশি আমাদের এখানে যে 30-31% সংখ্যালঘু, তারা দেখা যাচ্ছে যে যতজন বাদ হয়েছে তার 30-31% সংখ্যালঘু। মানে ডেমোগ্রাফিতে একটা তো ম্যাচ করবে, সবই বাদ যাবে হিন্দুদের, সবই বাদ যাবে মুসলমানদের, এরকম তো হয় না। মানে হিন্দুদের নাম বাদ গিয়েছিল 68-69-70%, মুসলমানদের বাদ গিয়েছিল 30-31%। কিন্তু ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে এই অনুপাতটা হয়ে দাঁড়ালো, হিন্দুরা বাদ পড়ছেন 30-31%, মুসলমানরা বাদ পড়ছেন 70%, সংখ্যালঘুরা বাদ পড়ছেন 70%। মানে খুব পরিষ্কার যে অত্যন্ত সুকৌশলে মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে আনা হয়েছিল। ধরুন কলকাতার অন্যতম হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুর, 20-22% সেখানে সংখ্যালঘু ভোটারের উপস্থিতি আছে বিধানসভা, ভবানীপুর বিধানসভা কেন্দ্র। নগণ্য সংখ্যালঘু ভোটারের উপস্থিতি থাকা সত্ত্বেও তথ্য কি বলছে দেখুন, 20% মুসলমান ভোটার ভবানীপুরের কেন্দ্রে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে এএসডিডি মানে ওই যে যারা মারা গেছেন, চলে গেছেন, পাওয়া যায়নি ইত্যাদি, সেখানে ভোটারদের হার যা বাদ গিয়েছিল সেটা 22%। ঠিকই আছে, ডেমোগ্রাফির হিসেবে ঠিকই আছে। এই কেন্দ্রে অমুসলমান ভোটারদের এই বাদ পড়ার শতাংশ ছিল 77%, মানে যা শতাংশ সেই হিসেবে ঠিকই আছে। নো ম্যাপিং ভবানীপুরে অমুসলমান শতাংশ 74%, সংখ্যালঘুদের 26%, এটাও ঠিক আছে। কিন্তু তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম ভোটারদের কাছে শুনানির নোটিশ পৌঁছে দেবার সময় হিসেবটা পুরো উল্টে গেছে। সমীক্ষা বলছে ভবানীপুর কেন্দ্রে 51.81% ভোটারকে পারিবারিক সূত্র ধরে অসঙ্গতি চিহ্নিত করার চিহ্নিত করা হয়েছে শুনানিতে।
মানে 100 জন ভোটারের মধ্যে 52 জন মুসলমান ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়ে গেল, শুনানিতে ডাক পেয়েছিল, তাদের বিরাট অংশ বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এটাই ছিল ছক, যা আজ ক্রমশ পরিষ্কার হচ্ছে। এই এদেরই যারা গেছেন আপিল করতে, তাদের 91%কে বলা হচ্ছে না ঠিক আছে আপনারা ভোট হয়ে যাওয়ার পরে তাদেরকে বলা হচ্ছে না না আপনারা বৈধ ভোটার। দেখা যাচ্ছে যে যারা আপিল করেছেন তাদের 91%, যাদের বিচার হলো 91%, এবং এটা গোটাটার প্রজেকশন তাই হবে, প্রজেকশন তো আলাদা হবে না। জেলার ছবিগুলো দেখুন, এখানেও একটা মজা দেখতে পাবেন। মুর্শিদাবাদ জেলার 7,47,305 জন আপিল করেছিলেন। তা আপিল করেছিলেন শুনানি হবে, শুনানি হয়েছে কতজনের? এতদিন, এই 3-4 মাস ধরে 487 জনের আপিল শুনানি হয়েছে, মানে 99.93% পেন্ডিং। মালদার 5,31,149 জন আপিল করেছেন, শুনানি হয়েছে 1,471 জনের, এখানেও 99.72% পেন্ডিং। উত্তর 24 পরগনাতে 35,872 জন আবেদন করেছিলেন, 3,58,872 জন আবেদন করেছিলেন, শুনানি হয়েছে কতজনের? 277 জন, মানে 99% বেশি পেন্ডিং। মানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে, জেলাগুলোতে আবেদনের শুনানি হচ্ছে না, কতদিনে হবে কেউ জানেন। ওদিকে যেখানে নেই সেই অর্থে সংখ্যালঘু, পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, সেখানে শুনানির আবেদন দেখা যাচ্ছে 70%, 80%। এর মানে কি? সামনে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট আছে, এখনো পর্যন্ত শুনানি 3%-এর কম। বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করানোর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কেন রাস্তায় নেই? যখন এই মুহূর্তে প্রতিটা বিরোধী রাজনৈতিক দলের বলা উচিত 3-4 মাসে 3%-এর কম শুনানি হয়, তাহলে এই 38 লক্ষের শুনানি হতে কত সময় লাগবে? সবচেয়ে বড় কথা হলো যেটুকু শুনানি হয়েছে তাতে দেখা যাচ্ছে 91% আবেদনকারী বৈধ ভোটার, যাদের বাদ দিয়েই গত বিধানসভার ভোট হয়েছিল। পুজোর পরেই বলা হচ্ছে কলকাতা হাওড়ার পুরো নির্বাচন। কেন লক্ষ লক্ষ বৈধ ভোটারদের বাদ দিয়ে বারবার ভোট করানো হবে? আজ বোঝা যাচ্ছে যে এই এসআইআর নামে একটা বড় স্ক্যাম করা হয়েছে, যার শিকার হয়েছেন লক্ষ লক্ষ সংখ্যালঘু মানুষ। এবং সংখ্যালঘু মানুষ কেবল নয়, বহু বৈধ হিন্দু ভোটারদের নামও বাদ গেছে। দ্য ওয়ারের একটা টিম, দ্য ওয়ার একটা পোর্টাল আছে, তার একটা টিম নির্বাচনী তথ্য দিয়ে অ্যানালিসিস করার পরে বলছেন 26-এর 150টা আসনে যে ভোটের ফারাকে জয় বা পরাজয় এসেছে তার বেশি সংখ্যক ভোটার ডিলিট করা হয়েছে। অর্থাৎ তারা যদি থাকতেন, তারা যদি ভোট দিতেন এবং একধারে যদি সেই ভোটগুলো পড়তো বা বেশিরভাগ ভোট যদি পড়তো, তাহলে ভোটের রেজাল্ট আলাদা হয়। 150, মানে সেই ভোটাররা ভোট দিলে ফলাফল একেবারে বদলে যাওয়ার সম্ভাবনা ছিল। আসলে এই এসআইআর এর ষড়যন্ত্র এক বড় পরিকল্পনা, যা সারা দেশের নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হয়েছে। যেখানে যত বেশি ডিলিশন, সেখানে তত বেশি রেজাল্টের হেরফের করাটা সম্ভব। প্রশ্ন হলো, একে কি আটকানো যায় না? যায়, কেন যাবে না? যদি বাদ দেওয়া নাম আদালতে স্ক্রুটিনি হয়, বাদ দেওয়া ভোটারদের আবেদনের শুনানি হয়, তাহলেই সত্যিটা বেরিয়ে আসবে। আর ঠিক সেটাই এখন আমাদের সামনে। হ্যাঁ, এই আবেদনের শুনানির প্রক্রিয়া অসম্ভব বিলম্বিত লয়ে চলছে। কবে সব আবেদনের শুনানি হবে তা জানেনি, কিন্তু এখন আমরা অন্তত এটা জানি যে আবেদনের শুনানি হওয়া সংখ্যার 91% বৈধ ভোটার। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের সামনে একটা অন্তত স্যাম্পল সার্ভে এসছে, কম নয়। হতে পারে ব্যাপারটা 38 লক্ষ, কিন্তু 38 লক্ষ মধ্যে প্রায় 87,000 যে শুনানি হয়ে গেছে, তার 91% বৈধ ভোটার। এই প্রজেকশন রেখে বলাই যায় যে 35 লক্ষ বৈধ ভোটার হবে, যাদেরকে অবৈধ বলে নির্বাচন থেকে সরিয়ে রাখা হলো। সম্ভবত তাদের সিংহভাগ বৈধ ভোটার। এবারে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমস্ত ইস্যুর সঙ্গে এই আবেদনের দ্রুত শুনানির দাবি একমাত্র গণতান্ত্রিক অধিকারকে বাঁচিয়ে রাখতে পারে। যতদিন না এই শুনানি শেষ হচ্ছে ততদিন পিছিয়ে দেওয়া হোক বাকি নির্বাচন, একমাত্র তাহলেই মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হবে। অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে রেশন, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। নিট উত্তীর্ণ পড়ুয়ারা মেডিকেলে ভর্তির জন্য আবাসিক শংসাপত্র পাচ্ছেন না। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে এই তালিকা থেকে বাদ পড়া মানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সমেত বহু প্রকল্পের সুবিধা আর পাওয়া যাবে না। যদিও সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর এর নিয়ে যে রায়, তাকে পরিষ্কার বলা হয়েছে যে এসআইআর থেকে বাদ পড়ার অর্থ নাগরিকত্ব চলে যাওয়া নয়।
অতএব প্রকল্প থেকে বাদ দেওয়া যাবে না, কিন্তু কে শুনছে সেসব কথা? এবার গরিব মানুষের এইসব প্রকল্পের সুবিধে বন্ধ হলে, টাকা না পেলে তারা যাবেন আদালতে 3,000 টাকার জন্য। সেটা সম্ভব হয় না। গরিবস্য গরিব মানুষেরা 3,000 টাকা পেলেন না, আদালতে চলে গেলেন, এটা ভাবাও তো বাতিল। নিজেদের এক অবিচ্ছিন্ন ক্ষমতায়, এক ধারাবাহিক ক্ষমতায় থাকার উদগ্র বাসনা পূর্ণ করতে বিজেপি সরকার, বিজেপি দল এই পথ বেছে নিয়েছে, যেখানে প্রতিটা মানুষকে এক নিরাপত্তাহীনতা সর্বদা তাড়া করে বেড়াচ্ছে। এরকম নয় যে গরিব মানুষজন, আপনি 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 আমি প্রত্যেকের সামনে মাথায় একটা, আপনি কি নাগরিক? আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনি নাগরিক নন। আপনার কাছে আধার কার্ড আছে, আপনি নাগরিক নন। আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি নাগরিক নন। প্রত্যেকে জিজ্ঞেস করছেন আপনি কি নাগরিক? তাহলে নাগরিক কি দিয়ে বোঝাবো? আর নাগরিক সুবিধে পেতে গেলে কি কি পেতে হবে ওনারাই ঠিক করে দেবে। এসআইআর থেকে বাদ গেলে নাগরিক সুবিধে বন্ধ। সুপ্রিম কোর্ট বলছে না, এটা করা যাবে না। তো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে 3,000 টাকার জন্য, 1,500 টাকার জন্য যেতে হবে সুপ্রিম কোর্টে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সামনে একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে, আপনি কি নাগরিক? আপনি কি ভোটার? ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।